আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যেহেতু একাদশ শ্রেণীর কিন্তু আমাদের পড়ার কার্যক্রম কিন্তু খুব দ্রুতভাবে যাচ্ছে এবং তোমরা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে আমাদের পাঠের সাথে সবসময় সংশ্লিষ্ট থাকবে। এবং তোমাদের যেহেতু নভেম্বরের সময় যদি পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো, তোমাদের অবশ্যই একটা পরীক্ষা হতো, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আমাদের মহামারীকাল এখনো পর্যন্ত স্থিতি অবস্থায় আসে নাই, তার মানে হচ্ছে আমাদের আরো অনেক দিন পর্যন্ত অনলাইনে ক্লাসের সাথে কি থাকতে হবে, যুক্ত থাকতে হবে। তাহলে আজকে কিন্তু আমি আরেকটি কোষ অঙ্গাণু, খুবই গুরুত্বপূর্ণ একটি কোষ অঙ্গাণু। এই অঙ্গাণুটির নাম হচ্ছে লাইসোজোম। দেখো আমি একটি ছবি এঁকে রেখেছি। এই অংশটির নাম হচ্ছে লাইসোজোম এবং এই অংশটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে আজকে কিন্তু আমি মূলত দুইটি কোষের অথবা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত দুইটি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথম শব্দ হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কোথায় অবস্থিত? প্রধানত লাইসোজোম অবস্থিত সাইটোপ্লাজমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম। আজকে আমি কিন্তু আমি ফলো করছি ডক্টর আবুল হাসান স্যারের বই। আবুল হাসান স্যারের বইটা তোমরা সবাই একটু হাতের কাছে রাখো। এবং এখানে প্রধানত যেহেতু জীববিজ্ঞানের মধ্যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের বুঝে বুঝে পড়তে হয়, তাহলে জীববিজ্ঞানে কিন্তু ভালো নাম্বার পাওয়ার জন্য এই শব্দগুলো আমাদের ভালোভাবে কি করতে হবে, আয়ত্তে আনতে হবে। তাহলে প্রথম শব্দ হচ্ছে দেখো হাইড্রোলাইটিক। তাহলে আমি প্রথম শব্দ লিখছি হাইড্রোলাইটিক। মানেটা কি? হাইড্রো মানে হচ্ছে পানি, লাইটিক মানে হচ্ছে পানি প্রিয় অথবা পানির মধ্যে সংশ্লিষ্ট অবস্থায় যে এনজাইম কাজ করে, এই এনজাইমের নামই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে সবাই একটু আবুল হাসান স্যারের বইটা একটু দেখো, এখানে কি আছে। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে আমরা কিন্তু প্রধানত বলবো লাইসোজোম। বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে লাইসোজোম তৈরি করে। আমি একটি ছবি এঁকে দেখাচ্ছি, দেখো এটি কিন্তু একটি আবদ্ধ একটি গঠন এবং দ্বিস্তরী ঝিল্লি দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এরপরে অংশ দেখো, বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দে দুবে 1955 সালে প্রথম কোষের মধ্যে অথবা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত এমন একটি অঙ্গাণু নিয়ে বর্ণনা করেছে যেটি হচ্ছে লাইসোজোম। এখন দেখি উৎপত্তি। প্রধানত উৎপত্তি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই ছবিটা হচ্ছে দেখো, এটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে উৎপত্তি এবং গোলজি বডি থেকে প্যাকেজকৃত অথবা গোলজি বডি থেকে কি হচ্ছে, আবদ্ধ অবস্থায় থাকে। এখন আসি বিস্তৃতি। প্রাণীদেহের মধ্যে প্রধানত লাইসোজোম সবচেয়ে বেশি দেখা যায় এবং উদ্ভিদ কোষে এই লাইসোজোমের আরেকটি নাম হচ্ছে দেখো স্পেরোজোম। সবাই একটু আবুল হাসান স্যারের বইয়ে দাগ দাও, স্পেরোজোম। তাহলে আমি আরেকটি শব্দ লিখছি, দেখো স্পেরোজোম। অনেকে কিন্তু স্পেরোজোমের আরেকটি নাম হচ্ছে দেখো ওলিওজোম। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে আরেকটি নাম হচ্ছে লাইসোজোমের আরেকটি নাম ওলিওজোম, ঠিক আছে। এবং কি ওলিওজোম হচ্ছে ঝিল্লিটি এক স্তর বিশিষ্ট বলে জানা যায়। তাহলে অনেক সময় যদি আসে লাইসোজোম প্রাণী কোষে কিরকম এবং উদ্ভিদ কোষে কিরকম। প্রাণী কোষে হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবদ্ধ এবং উদ্ভিদ কোষে এর নামকরণ হচ্ছে ওলিওজোম অথবা স্পেরোজোম এবং এরা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ। তাহলে লাইসোজোম সম্পর্কে আমরা জানলাম। এখন দেখি ভৌত গঠন। ভৌত গঠনের ক্ষেত্রে সাধারণত লাইসোজোম বৃত্তাকার, এদের ব্যাস সাধারণত 0.2 থেকে 0.8 মাইক্রোমিলি। বৃক্ককোষের লাইসোজোম অবক্ষেপিত বড় হয়ে থাকে। প্রতিটি লাইসোজোম একটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে এবং এদের ভেকুয়েল ঘন তরলে পূর্ণ থাকে। কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। তাহলে আমি লাইসোজোমের প্রকারভেদের ক্ষেত্রে বিশেষ করে এদের কার্যক্রমের উপর ভিত্তি করে আমি কিন্তু দুইভাবে ভাগ করব। একটি হচ্ছে স্টেবিলাইজার এবং আরেকটি হচ্ছে লেবিলাইজার।
একটু দাগ দাও। স্টেবিলাইজার আর একটু হচ্ছে কি লেবিলাইজার। এগুলো কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি, এগুলো আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে। তাহলে স্টেবিলাইজার এবং আরেকটির নাম কি দিলাম, লেবিলাইজার। তাহলে স্টেবিলাইজার এবং লেবিলাইজারের মধ্যে তফাৎটা কি? স্টেবিলাইজার দেখো, কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। এটার নামই হচ্ছে স্টেবিলাইজার। তাহলে লেবিলাইজার মানে কি? লেবিলাইজার বিশেষ বিশেষ এনজাইম অথবা উদ্দীপ্ত হয়ে যখন এরা আবদ্ধ স্থান থেকে বিস্তার লাভ করে কোষের চারিদিকে ছড়িয়ে পড়ে, একে বলা হচ্ছে লেবিলাইজার। লেবিলাইজারের ক্ষেত্রে আরেকটি শব্দ আসো, অটোলাইসিস। একটু খাতায় লিখো সবাই, অটোলাইসিস। অটো মানে কি? দেখো, আমরা অটো মানে হচ্ছে বায়োলজির ভাষায় নিজেকে নিজে, লাইসিস মানে বিগলনকারী। তাহলে অটোলাইসিস মানে হচ্ছে নিজেকে নিজে ভক্ষণকারী উপাদানের নামই হচ্ছে অটোলাইসিস। তোমরা হয়তো অনেকেই জানো লাইসোজোমের আরেকটি নাম হচ্ছে সুইসাইডাল ব্যাগ। তাহলে আমি লাইসোজোমের পাশাপাশি আরেকটা শব্দ ইউজ করতে পারি, সুইসাইড মানে হচ্ছে যখন খুব খাদ্য ঘাটতি দেখা দেয় অথবা কোষের মধ্যে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়, তখন নিজেরা নিজেদেরকে ভক্ষণ করে সম্পূর্ণ কোষকে বিনষ্ট করে দেয় কে? অটোলাইসিস। ঠিক আছে? তাহলে তখন এটার আরেকটি নাম হচ্ছে কি? সুইসাইডাল ব্যাগ। আবার অনেক সময় দেখো এদের লাইসোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কি হয়? কর্মক্ষম হয়। তাহলে আমরা তো জানি, আমরা বিগত ক্লাসেও পড়েছিলাম সাইটোপ্লাজম প্রধানত নিউট্রাল অথবা নিরপেক্ষ পিএইচ। তাহলে এই নিরপেক্ষ পিএইচ কে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা অম্লীয় পরিবেশে আনবো, ততক্ষণ পর্যন্ত লাইসোজোম কি করে না? কাজ করে না। তাহলে এই অম্লীয় পরিবেশ আনার জন্য কোষের মধ্যে কিসের আধিক্য থাকতে হয়? প্রোটন অথবা H+। দেখো, এই টপিকটা কিন্তু খুবই মজার একটি টপিক। যখন H+ এর আধিক্য ঘটে, তখন কোষের মধ্যে কি হয়? অম্লীয় পরিবেশ সৃষ্টি হয় এবং লাইসোজোম তখন এদের কাজ করতে খুব দ্রুতভাবে সাহায্য করে। ঠিক আছে? আরেকটি শব্দ, ফ্যাগোসাইটোসিস। অটোলাইসিসটা তো বললাম, এখন পড়বো কোনটা? ফ্যাগোসাইটোসিস। সবাই একটু খাতায় লিখো, হোয়াট ইজ দ্য ফ্যাগোসাইটোসিস মানেটা কি? তাহলে আমি একটু দেখি ফ্যাগোসাইটোসিস মানেটা কি। এখন দেখি এর পদ্ধতিতে দেখো, এরা যদি কোষের মধ্যে যে কোনো কারণে জীবাণু ভক্ষণ অথবা জীবাণু প্রবেশ করে, তাহলে এই লাইসোজোম কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ওই জীবাণুকে ভক্ষণ করে ফেলে। তাহলে এখন আসি, লাইসোজোম সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? প্রধানত শ্বেত রক্তকণিকায়, বৃক্ষের মধ্যে অথবা কিডনির মধ্যে এবং আমাদের পাকস্থলীর মধ্যে যে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র আছে, ওইখানেই কিন্তু সবচেয়ে বেশি কোন কোষগুলোর মধ্যে লাইসোজোম থাকে? লাইসোজোম থাকে প্রধানত কোথায়? ক্ষুদ্রান্ত্রের মধ্যে অথবা অন্ত্রের মধ্যে এবং কি শ্বেত রক্তকণিকে। আরবিসি, আশা করি আমরা জানি, রেড ব্লাড সেলের মধ্যে কখনো কি থাকে না? লাইসোজোম উপাদানটি থাকে না। এরপর দেখি তীব্র খাদ্যভাবের সময় এর প্রাচীর ফেটে যায়। এটা তো আমরা আগেই পড়েছিলাম, সুইসাইডাল ব্যাগ কাকে বলে। এখন দেখো তো, তীব্র খাদ্যভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে, একটি কোষের মধ্যে কিন্তু অনেকগুলি অঙ্গাণু আছে, আমরা কিন্তু ধীরে ধীরে পড়ছিলাম, বিগত ক্লাসে পড়েছিলাম রাইবোজোম, গোলজি বডি। আজকে কিন্তু সিলেক্ট করেছিলাম লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখি তাহলে ক্যান্সার সৃষ্টি করতে পারে লাইসোজোম, কিন্তু আবার অনেক সময় ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে। তাহলে এখন আসি লাইসোজোমের মধ্যে প্রধানত কয় ধরনের এনজাইম থাকে? প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। এবং সবসময় মনে রাখবেন, লাইসোজোম সবসময় অম্লীয় পরিবেশে কাজ করে। এবং এই এনজাইমের নামগুলো কি কি? ডিএনএস, আরএনএস, লাইপেজ। তাহলে একটু দেখো আমি কি কি শব্দ লিখছি। ডিএনএ, এগুলো সব বড় হাতে লিখছি।
এবং ছোট হাতে যখনই এস লিখব তার মানে হচ্ছে ডিএনএ সংশ্লিষ্ট এনজাইমের নামই হচ্ছে ডিএনএস। এরপর আরেকটি শব্দ আমি দেখাচ্ছি, এই শব্দটি হচ্ছে আরএনএ এস। তাহলে যখনই এস যুক্ত হবে তখনই আমরা বুঝবো এই এনজাইমগুলো হচ্ছে ডিএনএস এবং আরএনএস। আশা করি লাইসোজোম সম্পর্কে আমি অনেকগুলি তথ্য তোমাদেরকে জানালাম। এরপর আসি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তোমরা হয়তো খেয়াল করে দেখেছো, একটি কোষ যখন আমরা ছোটবেলায় 6, 7, 8 আঁকতাম তখন কোন অংশটা আঁকতাম? একটি নিউক্লিয়াসের আশেপাশে আমি অনেক সময় এই ধরনের একটি স্ট্রাকচার আঁকতাম এবং এই স্ট্রাকচারের মধ্যে কি থাকতো? দুই ধরনের উপাদান থাকতো, একটি থাকতো মসৃণ আর একটি হচ্ছে অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতো কোষের বাইরে অথবা একটি কোষের প্লাজমা মেমব্রেনের আশেপাশে থাকতো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকতো? নিউক্লিয়াসের আশেপাশে। কেন অমসৃণ অথবা কেন মসৃণ? যেহেতু রাইবোজোম এখানে মুক্তার মালার মতো একটির পর একটি যুক্ত থাকে, এজন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে অমসৃণ। এবং কোষ পর্দার চারিদিকে অথবা প্লাজমা মেমব্রেনের চারিদিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এখানে কিন্তু কি থাকে না? রাইবোজোম থাকে না। তার মানে হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটি নাম হচ্ছে কি? মসৃণ। এখন ডক্টর আবুল হাসান স্যারের বইয়ে কি আছে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, পরিণত কোষের সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। পড়াটা কি আমরা বুঝেছি? একটি কোষের মধ্যে, সম্পূর্ণ একটি কোষের মধ্যে দেখো, আমি একটি কোষ দেখাচ্ছি, চারিদিকে জালিকাকার এই ধরনের গঠন দেখা যায়। এই সম্পূর্ণ গঠনটাকেই বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বলা হয়ে থাকে কোষের মূল ভিত্তি ধরে রাখে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করি পড়াগুলি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে এদের উৎপত্তি কোথা থেকে হয় একটু দেখো। সাইটোপ্লাজমের ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি থেকে প্রধানত কি হয়? এদের উৎপত্তি হয়। এখন দেখি বিস্তৃতি। বেসিক্যালি সবচেয়ে বেশি দেখা যায় ইউক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক মানেটা কি? অবশ্যই আমরা জানি উন্নত কোষের মধ্যে এই অঙ্গাণুটি সবচেয়ে বেশি দেখা যায়, তবে সবচেয়ে বেশি দেখা যায় যকৃৎ, এরপর হচ্ছে অগ্নাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থির কোষে। এখন আসি ভৌত গঠন। ভৌত গঠনের ক্ষেত্রে আমি দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি আবার বিস্তারিতভাবে তিনটে অংশে আঁকলাম। একটি অংশের নাম হচ্ছে সিস্টার্নি। দেখো তো, চৌবাচ্চার মতো গঠনটার নাম হচ্ছে কি? সিস্টার্নি। এরপর হচ্ছে ভেসিকল। দেখো, এই যে ডিম্বাকৃতির যে গঠনগুলো, এই গঠনগুলির নাম হচ্ছে ভেসিকল এবং এই অংশটির নাম হচ্ছে টিউবিউলস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব সময় এই ধরনের নামকরণগুলো ইংলিশে লেখার চেষ্টা করবে, কারণ এই যে অনার্স লেভেলে যখন আমরা যাব এই শব্দগুলো কিন্তু প্রধানত ইংলিশেই কিন্তু সবচেয়ে বেশি দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এখন আসি সিস্টার্নি। এরা দেখতে অনেকটা কিসের মতো? চৌবাচ্চার মতো, চ্যাপ্টা, শাখাবিহীন এবং সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালভাবে, দেখো তো, এরা পরস্পর সমান্তরালভাবে পরস্পর বিন্যস্ত থাকে। এরপর হচ্ছে দেখো ভেসিকল। এরা বর্তুলাকার কিসের মতো? অনেকটা ফুসকার মতো, 25 থেকে 50 মিলিমাইক্রন ব্যাস যুক্ত। টিউবিউলস, এগুলো নালিকার মতো শাখান্বিত এবং অশাখা। তাহলে রাসায়নিক গঠন কি? রাসায়নিক গঠনের ক্ষেত্রে সবাই একটু দেখো, এখানে প্রথমে হচ্ছে প্রোটিন। যেহেতু লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত, তাহলে প্রোটিন হচ্ছে সবচেয়ে বেশি কত? 60 থেকে 70 ভাগ এবং লিপিড হচ্ছে 30 থেকে 40 ভাগ। এতে প্রায় আমরা কিন্তু লাইসোজোমের ক্ষেত্রে 40 থেকে 50 রকম এনজাইম, বিশাল ব্যাপার কিন্তু। এক্ষেত্রে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে পাবো প্রায় 15 ধরনের এনজাইম দিয়ে এরা কিন্তু পরস্পর কি থাকে? আবদ্ধ থাকে, ঠিক আছে? তাহলে এখন আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে। এর প্রধান কাজ কি? প্রোটোপ্লাজমের কাঠামো আমি কিন্তু শুরুতে বলেছিলাম।
এরা একটি স্ট্রাকচার অথবা কঙ্কালের মতো গঠনের কাজ করে। অমসৃণ রেটিকুলাম, যেহেতু প্রোটিন আছে অথবা কি আছে, রাইবোসোম আছে, আমরা কিন্তু রাইবোসোমকে কি বলতে পারি, প্রোটিন তৈরির কারখানা। যেহেতু প্রচুর পরিমাণে আছে, অমসৃণ রেটিকুলাম প্রচুর পরিমাণে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এরপর আসি মসৃণ রেটিকুলাম লিপিড মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড প্রভৃতি সংশ্লেষিত হয়। তাহলে আজকে আমি মূলত দুইটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আজকে আমার পাঠটি শেষ করলাম। একটি হচ্ছে লাইসোজোম, আরেকটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সবাই কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন কিন্তু শেষ করার চেষ্টা করবে। ধন্যবাদ।